আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটু ভালোবাসলে কি ক্ষতি হবে আপনার? কতবার কল করছি, ধরছেনই না, টেক্সটের রিপ্লাইও দিচ্ছেন না, এমন কেন করছেন? শব্দ করে টেক্সটটা পড়ে থেমে তার ভাইয়ের দিকে তাকালো মেহের। মেহের, এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কাগজটা ফেলে দে আর যা এখান থেকে। আর একটা টু শব্দটিও যদি শুনি তবে তোকে তো মেরেই ফেলবো, আর সাথে তোর এই বাচ্চা বান্ধবীকেও। যা, সর চোখের সামনে থেকে। এ আসছে, ভয় পাই নাকি তোকে আমি? যাব না, আমি কোথাও যাচ্ছি না। আর আমার বান্ধবীকে বাচ্চা কেন বলছিস? হ্যাঁ, বিষ পেরিয়ে গেছে ওর, আর তুই ওকে বাচ্চা বলছিস? দেখ, এখন বাজে কথা বন্ধ কর দয়া করে। কালকে আমার ইন্টারভিউ আছে, আমাকে পড়তে দে। আর একটু পরেই তোর জম আসবে, ভুলে গেছিস? দিলি তো মনটা খারাপ করে। খাটাস আসলে আমার অশান্তি শুরু হয়। আচ্ছা ভাই, আমরা কি এই বাড়ি থেকে চলে যেতে পারি না? বিশ্বাস কর, আমার দম বন্ধ হয়ে যায়। কথাগুলো বলে সোফায় বসে পড়ে মেহের। চোখের কোণে খেলা করছে জল, যা মাহির ছাড়া কেউ দেখতে পাবে না। পাবেই বা কি করে? মেহেরের এই তিক্ত অভিযোগ আর কষ্টগুলো তার ভাই ছাড়া কাউকে বলতে পারে না। বলবে বা কাকে? তার ভাই ছাড়া যে কেউ তাকে বোঝেনি। মাহির কি বলবে? সেও তো পরিস্থিতির শিকার। সেও তো চায় চলে যেতে অনেক দূরে তার বোনটাকে নিয়ে, সবার ধরা ছোঁয়ার বাইরে। তবে তা তো সম্ভব নয়। মাহির গিয়ে যায় সোফায় বসে থাকা তার বোনটার দিকে। বোনের হাতটা ধরে তাকে প্রশ্ন করে, মেহের শোন, কালকে তো জেরির জন্মদিন, যাবি? দু চোখের কোণে জমে থাকা পানিগুলো মুহূর্তে শুকিয়ে গেল। হাস্যোজ্জ্বল মুখশ্রী ফুটে উঠেছে মেহেরের চেহারায়। উচ্ছ্বসিত হয়ে মাহিরের দিকে তাকিয়ে বলে, যাব আমি। নিয়ে যাবি আমাকে? তুইও যাবি? আরে আসতে, এত ছটফট করছিস কেন? আমি বড়মাকে বলবো। এই না হলে আমার ভাই, এবার তো তোকে দেখে জেরি হতভম্ব হয়ে যাবে। উফ। মাহির বিরক্তিকর শব্দ করে মেহেরের দিকে টেবিলে থাকা ল্যাপটপটা দিয়ে বলে, দেখ, বাজে বকবি না একদম, তাহলে কিন্তু আমিও যাব না, আর তুইও যেতে পারবি না। এখন তোর রুমে যা। ওকে ওকে, যাচ্ছি। গুড নাইট। কে বলবে মেয়েটার একটু আগেও মন খারাপ ছিল? কি অদ্ভুত তাই না, যে মেয়েটার চোখে একটু আগে জল চিকচিক করছিল, আর এখন ছোট্ট একটা কথায় হাস্যোজ্জ্বল মুখশ্রী ফুটে উঠেছে। কি করব বল? জানি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো আমার বোন। বর্মা, আসবো? আরে মাহির, এত রাতে কিছু হয়েছে নাকি? ভিতরে আসো। তেমন কিছু না বর্মা, ওই আসলে কালকে মেহেরের বান্ধবীর জন্মদিন, তাই মেহের যেতে চাইছে। কার? জেরির? মেয়েটা কিন্তু খারাপ না, তোর জন্য পাগল, একবার ভেবে দেখতে পারিস। মুচকি হেসে মাহিরের কাঁধে হাত রেখে কথাটা বলল তরিমা বেগম। ভুল তো বলেননি, আসলে তো জেরি নামে মেয়েটা মাহিরকে পাগলের মতো ভালোবাসে। না হলে কি আর জেরির দেয়া চিঠি প্রত্যাখ্যান করাই মেয়েটা সোজা তার বাড়িতে এসে সবার সামনে এমন কাণ্ড করতে পারত? ভাবতেও হাসি পাচ্ছে তরিমা বেগমের। বর্মা, কি ভাবছো এত? মাহিরের কথায় ধ্যান ভাঙে তরিমার। মাহিরের দিকে তাকিয়ে বলে, ভাবছি তো অনেক কিছুই, সময় মতো জানতেই পারবি। যাই হোক, কালকে তুইও তো কিন্তু যাবি মেহেরের সাথে, আর জেরির জন্য কিছু কিনে নিয়ে যাস। আচ্ছা, তা নেবনি, কিন্তু আবার কিন্তু কি? তোমার ছেলের জন্য আবার বাধা না দেয়। তার তো আবার আবার বোনকে নিয়ে অনেক সমস্যা। তুই যা, ও বাধা দেবে না। ঠিক আছে, গুড নাইট বর্মা। গুড নাইট বাবা। তরিমার চোখে মুখে চিন্তার ছাপ। মাহিরকে তো বললো বাধা দেবে না, কিন্তু সে তো তার ছেলেকে চেনে, খুব ভালো করে চেনে। সত্যি তো মেহেরের সবকিছুতেই ওর সমস্যা। কি করে ঝামেলা থেকে বের হবে? আদৌ কি স্বাভাবিক হবে সব? কে জানে। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তরিমা বেগমের। তার ছেলেটাও যে ভালো নেই, পাথর চাপা দিয়ে রেখেছে কষ্টগুলো শুধুমাত্র এই মেহেরের জন্য। এই মেহের, ওর জলদি, এত সকাল পর্যন্ত কি কেউ ঘুমায়? ওর বলছি। তরিমা বেগম কখন থেকে ডেকে চলেছে, অথচ অপর পাশের মানুষটার কোনো হেলদোল নেই। সকাল 10টা বেজে গেছে, এখনো ঘুমোচ্ছে। এই চেঁচামেচিতে বিরক্ত হয়ে শেষমেশ উঠতে বাধ্য হয় মেহের। যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে আয়, খেয়ে দিয়ে রেডি হয়ে নে। তাড়াতাড়ি কর মেহের। রেডি হব, কিন্তু কেন? কোথায় যাব? জেরির নাকি জন্মদিন। ও হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি আমি। বলতে বলতে দৌড়ে ওয়াশরুমে চলে গেছে।
মেহের, আর তার যাওয়ার পানে তাকিয়ে আনমনে হাসছে তরিমা। কি অদ্ভুত মায়াবী মেয়েটা, কি অদ্ভুত তার হাসি। তাই তো সেদিন মা বাবা হারানো বাচ্চা মেয়েটাকে বুকে তুলে নিয়েছিল, সাথে ছিল তার ভাই মাহির। কি করতো সে? বাচ্চা দুটোকে জাহান্নামের দিকে দিয়ে আসতো? না, সে তো নিষ্ঠুর নয়। ভাবতে ভাবতে চোখ দুটোর কোণে ভিড় করে নোনাজল। সবার নজরের আড়ালে সেও তো কেঁদেছে তার একমাত্র ছেলের থেকে দূরে থেকে। ছেলের জেদ আর রাগের কাছে তা সেদিন পেরে ওঠেনি তারা। সেও বাধ্য, আর মাহিরও। চট করে চোখ থেকে পানিগুলো মুছে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় তিনি। না না না, আমি কিচ্ছু জানি না। তুমি যেভাবেই হোক মাহিরকে নিয়ে আসবে, আমি কিচ্ছু জানি না। আর যদি মাহির না আসে তাহলে আমিও খাবো না পাপা, মাকে বলে দাও। মা এভাবে জেদ করে না, খেয়ে নাও আম্মু। আমি মাহিরকে আসতে বলবো, আর আমি বললে মাহির না করবে না। কিন্তু তুমি যদি না খাও তাহলে মাহিরকে আসতে বলবো না কিন্তু জেরি। সত্যি আসবে তো? ঠিক আছে, আমি খাবো, কিন্তু ওনাকে আসতেই হবে, বলে দিলাম। এখন নিচে চলো খেতে। এক্ষুনি যাচ্ছি। লাভ ইউ পাপা। এই বলে জেরির রুম থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য দৌড় লাগায়। মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে খুশিতে হাসতে থাকে রাজু, অথচ সে লক্ষ্যই করছে না তার পেছনে যে একজন মানবীর আগে গজ গজ করছে। কেন করবে না? এই লোকটার জন্যই মেয়েটার সাহস বেড়ে গেছে, বড্ড জেদি হয়ে গেছে। তারপরও তিনি কিনা মেয়ের এমন কাণ্ডকারখানা দেখে হাসছে। না, আর সহ্য হচ্ছে না। চট করে রাজনের সামনে গিয়ে বলা শুরু করে, এই এই তোমার জন্যই আমার মেয়েটা কল্যায় যাচ্ছে, সব সময় জেদ চেপে রাখে। কোথায় মেয়ে এমন করলে ধমক দিবে তা না, উল্টো বলছো মেয়েকে পাত্তা না দেয়া প্রেমিককে নিয়ে আসবে। আজও বাবা হয়েছো তুমি। অন্য সব মেয়ে হলে এইভাবে মাহিরের বাড়ি গিয়ে সিনক্রেট করতো না। সাহস বেড়ে গেছে তোমার জন্য। রাজন কিছু বলল না। কি বলবে? তার সহধর্মিনী যেমন ভুল বলেনি, তেমন সেও মেয়েকে অতিরিক্ত ভালোবাসেন। জেসমিনের দিকে একবার তাকিয়ে রাজন বলে, জেসমিন, রাগ করো না। আমাদের একটি মাত্র মেয়ে, ওর খুশির খেয়াল তো আমাদের রাখতে হবে। আর মাহিরের সাথে জেরির বিয়েটাও তো তুমি আর মাহিরের মা ঠিক করে রেখেছিলে। তাহলে এখন কেন মানতে পারছো না? এমন তো নয় যে অন্য ছেলের জন্য পাগল, তাই না? আরে আমি সেই কথা বলছি নাকি? আমি তো বলছি যে তোমার মেয়ে বেশি বাড়াবাড়ি আর জেদের কারণে না কোনো বিপদ হয়। মাহের শান্তশিষ্ট স্বভাবে, আর তোমার মেয়ে একরোকা চঞ্চল প্রকৃতির। হ্যাঁ, তোমাকে বলে লাভ কি? সেই তো বাপকা বেটি। আরে দাঁড়াও, আমিও তো যাব নাকি? জেসমিন চলে যেতে পেছনে পেছনে রাজনা চলে যায়। যত যাই হোক, মেয়েটা যে সত্যি মাহিরের প্রেমে অন্ধ। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে সামনে থাকা মানবীকে। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, শুকনো ঢোক গিলছে বারংবার। আর তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে তার সামনে বসে থাকা মানবটি। বারবার করে বারণ করেছে এই মেয়েকে যেন তার অনুমতি ছাড়া কোথাও না যায়। কে শুনে কার কথা? কি সুন্দর সেজেগুজে বাইরে যাচ্ছিল, ভেবেছিলাম কিচ্ছু জানবো না। মনে মনে কথাগুলো ভাবতেই রাগের পরিমাণটা যেন 10 গুণ বেড়ে গেল তাফলিনের। ড্রয়িং রুমের মাঝে দাঁড়িয়ে আছে দুটো মানবী। একজন তার রাগ নিয়ন্ত্রণে ব্যস্ত, অপরজন ভয়ে তটস্থ। তাফলিন নিজ স্থান থেকে উঠে গিয়ে টেবিলে রাখা ফুলদানিটার উপর নিজের রাগ মেটাল। আদৌ কি মেটেছে? না, তার মন তো চাইছে মেহেরের 2 গালে 2 থাপ্পড় মারতে। তবে সে মারবে না। অযথা ময়লা ছুঁয়ে হাত গন্ধ করবে কেন? নিজেকে সংযত রেখে শান্ত দৃষ্টিতে মেহেরকে বলল, ঘরে যা। তুই বলেছি না এই বাড়ি থেকে এক পাও বের হবে না? ঘরে যা মেহের। শান্ত কণ্ঠস্বর, তবু তরতর করে ঠান্ডা বাতাস বয়ে গেল মেহেরের শরীরে। মেহেরও কম না, তাফলিনের রাগের আগুনে ঘি ঢালার কাজটা নিজেই করল। আপনি সবসময় এমন কেন করেন? আমি কি করব, কোথায় যাব, কার সাথে যাব, তা নিয়ে আপনি কেন বাড়াবাড়ি করছেন? তাফলিন তাকালো মেহেরের দিকে। তার চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে, তবুও শান্ত কণ্ঠস্বরে বলে, মুখটা বেশি চলছে না? মেহের তাফলিনের চোখের দিকে তাকিয়ে ভরকে গেল, তবু ভয়কে লুকিয়ে রাখার চেষ্টা করে আবার মুখ খুলল। আমি ঘরে যাব না, মাহির ভাই আসবে, আমি তার সাথে জেরির বাড়িতে যাব। বাংলা কথা বলছিস না? আমাকে রাগাস না, এর ফল ভালো হবে না বলে দিলাম। মেহের কিছু বলতেই যাবে, তার আগেই তাফলিন মেহেরের হাত শক্ত করে ধরে কি বলবে তা ভাবছিল, তবে ভাবনার রেশ কাটলো হাতে শক্ত কিছু টান অনুভব করতে। তাফলিন মেহেরকে টেনে নিয়ে যাচ্ছে উপরে।
ভালোই তো কাটছিল আমার দিনগুলো। কেন এই মানুষটা আসলো? বিদেশে কি ভাত পানির অভাব ছিল নাকি? রাগ দেখানোর জন্য মানুষের অভাব ছিল যে তাকে বাড়ি এসে আমার উপর রাগ ঝাড়ছে? কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজ তাই হয়েছে। আজকে তার সামনে পড়তে হলো। তাহলে কি আজ আর জেরির বাড়িতে যাওয়া হবে না? এসব ভাবছিল মেহের। তার মধ্যে হাজির হয় তরিমা বেগম। জিনিস ভাঙার শব্দ পেয়ে নিচে আসেন তিনি। তবে এমন কিছু দেখবেন আশা করেননি তিনি। ছেলের চোখের দিকে তাকাতে পারছেন না তিনি। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে, যেখানে ফুটে উঠেছে মেহেরের উপর তীব্র রাগ। না, তাকে চুপ করে থাকলে তো হবে না। যতই হোক মাহিরেরও তো ইচ্ছে অনিচ্ছে আছে। তরিমা বেগম কঠিন গলায় তার ছেলেকে উদ্দেশ্য করে বলে, কি হচ্ছে কি তাফলিন? মেহের ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দাও ওকে। তাফলিনের কানে যেন কথাগুলো পৌঁছতেই পারেনি। অপরদিকে ভয়ে মেহেরের চোখ বেয়ে অশ্রু গড়াচ্ছে। কেউ কি দেখছেন? আমার কেন মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তাকে দেখছে। কই, না তো, সে তো তাকাচ্ছে না। তাহলে আমার কেন মনে হচ্ছে? আমার কথা কানে যাচ্ছে না তোমার? ওকে এভাবে টানছো কেন? ওকে ছাড়ো বলছি। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি এর মধ্যে ঢুকবেন না। তাফলিন। তাফলিন কোনো কিছু না বলে মেহেরকে নিয়ে যাচ্ছে। মেহেরও কিছু বলতে পারছে না। দোষটা তো তা নিজেরই। কেন যে এই লোকটার সামনেই পড়তে হলো? গাড়িতে বসে আছে মাহির ও মেহের, গন্তব্য জেরির বাড়িতে যাওয়ার। মাহির ড্রাইভ করছে আর তার পাশে বসে আছে মেহের। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে ভাবছে সে, ইস, বাবাই যদি বাহিরে বের না করতো তাহলে তো আর আশাই হতো না। ভাগ্যিস আমাকে ঘরে আটকে দিয়ে তাফলিন ভাইয়া চলে গিয়েছিল, আর তখনই বাবা এসেছিল। বড় মা সব বলার পর বাবাই আমাকে বের করে দিয়েছিল, না হলে আজকের দিনটাও মাটি হয়ে যেত। মেহেরের ভাবনার ব্যাঘাত ঘটে মাহিরের কথায়। মেহেরকে ভাবে চুপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে, এত চুপ করে বসে আছিস? কিছু কি হয়েছে? না মানে চুপ করে থাকার মানুষ তো তুই না। কি হবে? কিছুই না, এমনি। না হলেই ভালো। নাকি আবার তাফলিনের সামনে পড়ে গিয়েছিলি? ওই শয়তান, একদম আসবি না। চুপচাপ গাড়ি চালা, কথা বলবি না। রেগে গিয়ে কথাগুলো বলে আবার ভাবতে বসলো তখনকার কথা। পড়লো তো পড়লো ওই খবিশের সামনে। কপাল খারাপ হলে যা হয়। মাহিরের কাজ থাকায় সে মেহেরকে একাই চলে যেতে বলেছিল এবং সে সময় মতো পৌঁছে যাবে বলে বাসা থেকে বের হয়। মেহেরও কিছু না ভেবে রেডি হয়ে রওনা দেয় জেরির বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার পথে এক বন্ধুর সাথে দেখা হয়ে যায় মেহেরের। মেহেরকে দেখে ছেলেটা বলে, ওই শাকচুন্নি, কোথায় যাচ্ছিস? তুই শাকচুন্নি, যা, কথাই নি তোর সাথে। নতুন কলেজে গিয়ে ভুলিয়ে গিয়েছিস। আরে তেমনটা না, আমি তো সেদিন এসেছিলাম তোর বাসায়, কিন্তু তোরা কেউ ছিলি না। কবে? আমি তো বাড়িতেই ছিলাম। 3 দিন আগে গিয়েছিলাম। বাসায় শুধু একটা ছেলে ছিল, হয়তো তোর কাজিন হবে। সেই তো বললো তুই বাড়িতে নেই। কি? আমি তো বাড়িতেই ছিলাম। তাহলে কি ওই ছেলেটা মিথ্যা বললো? আমারও তাই মনে হয়েছিল। আমার দিকে যেভাবে তাকিয়েছিল যখন আমি তোর কথা জিজ্ঞেস করি, সে শুধু বলল তুই বাড়িতে নেই, এই বলেই মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি আজব লোক রে! কিন্তু ছেলেটা কে রে? তোর কথা শুনে যেভাবে রেগে গেল, আমার তো মনেই হয়েছিল ও হয়তো তোকে দেখতেই পারে না। সরি রে, ওই লোকটা না একটা অসহ্যকর লোক। আচ্ছা বাদ দে, কোথায় যাচ্ছিস সেটা বল। কোথায় আবার? তোর ভাবির বাসায়। মানে? তোর একমাত্র ভাইয়ের হবু পাগল বউ জেরির বাসায়। তুইও তো সেখানেই যাচ্ছিস, তাহলে আমার বাইকের উঠে পর, একসাথেই যাই। মেহের যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। একমাত্র ছেলে বন্ধু বলে কথা। ক্লাস 8-এ প্রথম পরিচয় হয় রাতের সাথে। স্কুলের প্রত্যেকটা মেয়ের ক্রাশ ছিল রাত, কিন্তু রাত মেহেরকে ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলতো না। রাতের মতো হ্যান্ডসাম আর এমন কেয়ার করা ছেলে মেহের কখনো দেখেনি। তবে রাতের কেয়ার, হাসি, মজা সব মেহেরের সামনে। হয়তো রাতও মেহেরকে পছন্দ করে। কিরে, উঠবি নাকি হেঁটে হেঁটে যাবি? আরে আরে, দাঁড়া, উঠছি। এ বলে বাইকে উঠতে যাবে মেহের, তার আগে তার সামনে এসে দাঁড়ায় এক মানব। হ্যাঁ, যার সামনে পড়ার ভয়ে 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 বাড়ি থেকে বেরিয়েছিল, এখন সেই সামনে দাঁড়িয়ে আছে। তাফলিনকে দেখে রাত ঘাবড়ে যায়। নিজেকে স্বাভাবিক রেখে তাফলিনকে কিছু বলতেই যাবে, তার আগেই তাফলিন রাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি যেতে পারো, মেহের একা যেতে পারো, আর না পারলেও আমি আছি, সো ইউ ক্যান গো ফ্রম হিয়ার। রাতকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরকে নিজের গাড়িতে তুলে দেয় তাফলিন।
মেহের শুধু ভেবে যাচ্ছে কি হলো এতক্ষণ। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে করতেই সামনে তাকিয়ে মেহেরকে প্রশ্ন করে তাফরিন। বলেছিলাম না আমাকে না জানিয়ে কোথাও যাবে না, আর তুই দেখছি একটা ছেলের বাইকে পর্যন্ত উড়ে যাচ্ছিলে। হ্যাভ কারেজ টু সে নো, নো, আ লিটল টু মাচ। তাফলিনের মুখে হাসি ফুটে উঠল কথাগুলো বলতে। মেহের নিশ্চুপ, সে বুঝতে পারছে এখন তাকে এই লোকটার থেকে কেউ বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে শুকনো ঢোকিল কয়েকবার। তাকে তো বারবার করে মানা করেছিল কোথায় গেলে বলে যেতে, আর কোনো ছেলের সাথে কথা বলা তো দূর, তাকাতেও মানা করে দিয়েছে। আর সেখানে আজকে সে বাইকে উঠতে যাচ্ছিল। হায় হায়, কি যে হবে এখন। বাড়িতে গিয়ে নিশ্চয়ই আটকে রাখবে। আচ্ছা, এই লোকটা এমন কেন করে রে? মাঝে মাঝে মনে হয় এই লোকটা আমাকে নিয়ে কত ভাবে, কিন্তু না, আসলে তো এই লোকটা আমাকে দেখতেই পারে না, তাই তো আমাকে ঘর বন্দি করে রাখতে চায়। এর মধ্যে রাতটা পার হয়ে গেলে চাপে, বেচারা নিশ্চয়ই কষ্ট পেয়েছে। পাওয়ারই তো কথা, এই খাটাস লোকটা না আমাকে শান্তিতে থাকতেই দিবে না। একবার বিয়ে করি, তারপর আর আসবই না এই বাড়িতে। এই লোকটাকেও একটা পেত্তির সাথে বিয়ে দিয়ে দিব, যাতে সারা জীবন ওকে জ্বালিয়ে মারে, তারপর নিজের বইয়ের উপর নিজের রাগ ঝালু। গাড়ি থেকে বেরো। এসে গেছে নাকি? এটা তো শপিং মল, এইখানে কেন নামবো? গরু, বান্ধবীর জন্মদিনে যাচ্ছিস, গিফট কিনবি না? ও হ্যাঁ, মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কেন, মাথায় কি ঢুকিয়ে রেখেছিস যে সব বেরিয়ে যাচ্ছে? মেহেরের মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে আসলো, কি আর, ওই খাটাস লোকটা তো মাথার ভিতরে বসে বসে নাচছে। বিড়বিড় করে বললেও কথাগুলো বুঝতে বেশি সময় লাগে না মাহিরের। মুচকি হাসি রেখা ফুটে ওঠে মাহিরের মুখে। এই লোকটা যে এতদিন তোর সবকিছু জুড়ে থাকবে, মন মস্তিষ্ক রাগ যে এই লোকটার জন্যই বেঁধে রাখতে হবে। এই হুটহাট রেগে যাওয়া মানুষটা যে তোর কাছে এসেই শান্ত হবে, সব সময়ের অপেক্ষা সেদিন সূচনা হবে এক নতুন প্রলয়ের। তৈরি থাকবন, প্রলয় যে নিকটে। মনে মনে বলা কথাগুলো জানার সময় হয়তো এখনো হয়ে ওঠেনি, তবে সেও তো জানবে অতি শীঘ্রই। ভাবনাকে পেছনে ফেলে মাহির তাকালো তার বোনের দিকে আর বলল, এখন চল, কি কিনবি কিনে ফেল। তা তো কিনতেই হবে। তা আপনি কি কিনবেন আপনার ভবিষ্যৎ বইয়ের জন্য? কাফনের কাপড়। কি বললি? শুনতে পাইনি। আগে বউ হোক, তারপরে সব আজে বাজে কথা বলিস। এখন তো আমরা না স্বামী স্ত্রী, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বুঝেছি, চল এখন। কেনাকাটা শেষ করে আবার গাড়িতে বসলো মেহের আর মাহির। মেহেরের হাত ভরা ব্যাগ, তাতে রয়েছে জেরির জন্য একটা শাড়ি আর অনেকগুলো চকলেট। আর মাহির, সেও কিনেছে একটা কলম। খুব তাড়াতাড়ি জেরির এই কলমটা প্রয়োজন হবে, তাই এই উপহারটাই বেস্ট। জেরির বাড়ির এক কোণায় বসে আছে মাহির। বসে বসে ফোন স্ক্রল করছে সে। মেহের আর জেরি গল্প করছে, তবে জেরির নজর মাহিরের দিকে। যে মানুষটি তাকে পাত্তা পর্যন্ত দেয় না, কথা বলতেই চায় না, তাকায় না পর্যন্ত, সেই মানুষটির জন্যই তার লক্ষ কোটি অনুভূতি। এই যে এমন ভাব নিয়ে বসে আছে যেন সে আমাদের চেনেই না, অথচ কেউ একজন যে মুগ্ধতা নিয়ে দেখছে তাকে নজরে পড়ছে না, পড়ছে না। মিটিমিটি হাসছে মেহের। না রে, তোর ভাইকে সারা জীবন দেখলেও আমার মন ভরবে না। এত সুন্দর কেন? নিশ্চয়ই আমার মতো অনেক মেয়ে ওনার দিকে তাকায় না, একদম চোখ তুলে দিব। হেসে কথাগুলো বললেও অন্য মেয়ে মাহিরের দিকে তাকাবে, কথাটা ভাবতেই মাথায় রক্ত চেপে গেল জেরির। কিছু না বলে মেহেরের পাশ থেকে উঠে চলে গেল ঘরের এক কোণে বসে থাকা মাহিরের কাছে। এই যে মিস্টার, আপনি চলুন আমার সাথে। কারো গলার আওয়াজ পেয়ে মোবাইল থেকে মাথা তুলে তাকায় মাহির। সামনে দাঁড়িয়ে থাকা জেরিকে দেখে তার আপনা আপনি কপালে ভাঁজ সৃষ্টি হয়। তার বিরক্তি নিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাব? আমার রুমে। কেন? একটু পর আমার মেয়ে ফ্রেন্ডেরা আসবে, তাই। মানে আবার কি, ওরা আসলেই তো সুন্দর ছেলে দেখে লাইন মারতে চাইবে, আর আপনাকে দেখলে তো আরো বেশি করবে। আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? জানেন না ছেলেদের এত সুন্দর হতে নেই? চলুন এখন, আপনার এখানে থাকাই যাবে না। আর ইউ ক্রেজি? মানে কি এসবের? এত মানে করতে হবে না, যা বলছি তাই করুন। আমি বাধ্য নই। এই বলে মাহির চেয়ার থেকে উঠে অনুষ্ঠানের জায়গায় যেতে লাগলো। তার মাঝে জেরি এমন এক কাজ করলো যার জন্য মোটেও প্রস্তুত ছিল না মাহির। মাহিরকে পেছন থেকে টেনে পাশের একটা ফাঁকা ঘরে নিয়ে যায়।
কিছু না বলে মাহিরের মুখ চেপে ধরে জেরি। না, হাত দিয়ে নয়, নিজের কোমল ওষ্ঠদয় দিয়ে। আচমকা এমন কিছু হওয়ায় নিজেকে সরাতে পারেনি মাহির। তবে পরক্ষণে সব বুঝে উঠতে জেরিকে ঝোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নিজের কাছ থেকে। জেরিও তাল সামলাতে না পেরে পড়ে যায় মেঝেতে। মাহিরের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। তার মন তো চাইছে মেয়েকে এক্ষুনি দুটো থাপ্পড় মারতে। কোনো রকম নিজেকে সামলে ঠোঁট দুটো মুছতে মুছতে চলে গেল রুম থেকে। যাওয়ার সময় বলে গেল, কোন কপালে এরকম চরিত্রের মেয়ের সাথে যে মা আমার বিয়ে ঠিক করে গিয়েছিল, অসভ্য মেয়ে। কথাগুলো কান এড়ায়নি জেরি। হ্যাঁ, সে ভুল করেছে তাই বলে এই কথা বলতে পারলো? হ্যাঁ, আমি না হয় পাগলামি করি, বেশি কথা বলি, তাকে জ্বালাতন করি, তাই বলে কি আমার চরিত্র নিয়ে কথা বলবে? আমি তো ওনাকে ভালোবাসি বলেই এমন করি, বেহায়ার মতো পিছনে পিছনে ঘুরে বেড়াই। আজকে এমন কিছু করব আমিও ভাবতেই পারিনি, নিজের অজান্তেই করে ফেলেছি। তাই বলে কি চরিত্রের দোষ? কেন এমন করলেন আপনি? আমি তো আপনাকে ভালোবাসি। আপনার সাথে 2 মাস পর আমার বিয়ে, আর এখনো পর্যন্ত আপনি সহ্যই করতে পারছেন না, একটু ভালোবাসতে পারছেন না। কেন বলুন তো, কেন? আমি কি খারাপ, দেখতে অসুন্দর, নাকি আপনি অন্য কাউকে ভালোবাসেন? সত্যি কি আপনি অন্য কাউকে চান? তাহলে আমার কি হবে? আমি কি করব? আমিও তো আপনাকে ভালোবাসি, তাই সেই দিন আপনাকে নিজে থেকেই প্রপোজ করেছিলাম, কিন্তু আপনি কিছু না বলেই চলে গেলেন। আর আমি তো আপনাকে ভালোবাসি, তাই তো সেদিন আপনার বাড়িতে গিয়ে সবাইকেই বলেছিলাম আমি আপনাকে এক্ষুনি বিয়ে করতে চাই। কত বেহায়াপনা করেছি শুধু আপনার জন্য। হ্যাঁ জানি আপনি আমার হবেন না, তবুও ঘুরঘুর করেছি। কেন? আপনার জন্য। আর আর আপনি কিনা বললেন না, আর বিরক্ত করব না আপনাকে, আর না। আপনি আজকে ঠিকই মুক্ত। এই জেহেরিয়া খান আর আপনাকে বিরক্ত করবে না। যদি আপনি না চান এই বিয়েটাও হবে না, কথা দিলাম। ফ্লোরে বসে বসে কাঁদছে এক মানবী, প্রকাশ করছে তার জমিয়ে রাখা কেউ বুঝলো না নামক অভিমান। সত্যি কি বুঝেনি, তবে কেউ শুনলো না। ভালোবাসা যে ভয়ঙ্কর, আর একতরফা ভালোবাসা তো বিষাক্ত, যা ধীরে ধীরে গ্রাস করে ফেলে সকল অনুভূতি। সত্যি কি ভালোবাসা ভয়ঙ্কর নাকি সুন্দর? কি হয়েছে বলবি তো এখন? হুট করে টেনে হিস্টে গাড়িতে উঠিয়ে দিলি, আবার বলতেছি শোনা, কি হল হঠাৎ? কিছু না বলে গাড়ি ব্রেক কষলো মাহির। হাত দুটো দিয়ে মাথার চুল খামছে ধরে চোখ দুটো বন্ধ করে দিল। হুট করে ভাই কেমন করতে দেখে মেহেরও চুপ হয়ে গেল। শুনশান নীরবতা বইছে, কেউ কোনো কথা বলছেন। প্রায় অনেক সময় পর নীরবতা ভেঙে মাহির বলে, মেহের, হুম, সময় কম। চিন্তা করিস না। আমি জানি তুই খুব সাহসী, কিন্তু ভয় হয় মেহের। কি বলছিস তুই? ভয় আবার তোর? এই বলে হাসতে লাগলো মেহের। মেহের, মাহিরের ধমক শুনে চুপ হয়ে যায় মেহের। আমার জন্য তাফলিনের এতটা উত্তেজনা নিয়ে ভয়ের কিছুই নেই। সবশেষে সে তো আমাকে ভালোবাসে। ভালোবাসা, বিষাক্ত ভালোবাসা এটা। ভাইয়া, মেহের কিন্তু তার ভালোবাসার মানুষকে নিয়ে কিচ্ছু শুনবে না। মাহির বাঁকা হাসে, ভাই বোনের বড্ড মিল। আচ্ছা চল। জেরির সাথে কি কিছু হয়েছে? কেন চলে আসলি? মেয়েটা তো কষ্ট পেল, জেরি তো খারাপ না। এই কষ্টটা দরকার ছিল, আরো পেতে হবে ওকে। মেহের ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করে, মানে? কিছু না, চুপ করে থাক, ভালো লাগছে না আমার। ঠিক আছে চল, পার্টিতে তো থাকতে পারলাম না, এখন বাসায় গিয়ে তোর বেস্ট ফ্রেন্ডের সার্কাস দেখতে হবে, আর আমি হব জোকার। চল এখন। মাহির আবার হাসল। এই দুই ভাই বোনের মতিগতি বোঝা মুশকিল। মাহিরও চুপচাপ গাড়ি স্টার্ট দিল। তাফলিন আর মাহির দাঁড়িয়ে আছে বেলকনিতে। মাহিরের দৃষ্টি তাফলিনের উপর। তাফলিনের শান্ত আচরণ মাহিরের বোধগম্য হচ্ছে না। মেহেরকে বাইরে থেকে আসতে দেখেও মেহেরকে কিচ্ছু বলল না, শুধু মাহিরকে তার রুমে যেতে বলল। মাহির, আমার কথা আমি রেখেছি, এবার তোর পালা। দীর্ঘশ্বাস ফেলল মাহির, মাথা নিচু করে আবার আকাশের দিকে তাকালো। কিন্তু তোর এই আচরণগুলোতে মেহের অভ্যস্ত নয় তাফু। তুই আগে থেকে জানিস আমি কেমন, তাই এসব বলে লাভ নেই। মেহেরকে আমি কষ্ট পেতে দেখতে পারবো না, তুই নিজেকে একটু সামলে চল। জানিস মাহি, সবকিছু সহ্য করতে পারি,
তবে মেহেরের সাথে অন্য কাউকে না। ওকে কষ্ট পেতে দেখতে আমিও পারি না, তাই এতদিন দূরে ছিলাম। এখন আর না। কি করতে চাচ্ছিস? বিয়ে। কিন্তু কালকে রেডি থাকিস। আর একটু সময় দে তাফু। দিতে পারি, তবে রাত নামের ছেলেটাকে মরতে হবে। রাজা, কালকে কাজে আসতে বলিস। এই বলে মাহির চলে গেল তাফলিনের ঘর থেকে। তাফলিন আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অবশেষে অপেক্ষার অবসান। সময় হয়ে গেছে। যাওয়ার পথে পিছু ফিরে তাকিয়ে দেখল তাফলিনকে। ছেলেটা একটু বেশিই পাগল। মাহির তাচ্ছিল্যময় হেসে চলে গেল। নিজের বিছানায় গড়াগড়ি করছে মেহের, আর ভাবছে তাফলিন আজকে কিছু বলল না কেন। সকালে যে রূপ দেখালেন, এখন এত ঠান্ডা। এত রাগ কেন করে বুঝি না। সেই দিন আমার জ্বরের সময় বাসায় কেউ ছিল না, তিনি সারাদিন আমার সেবা করেছেন, আমার জন্য নিজে হাতে রান্না করেছেন, নিজের হাতে খাইয়ে দিলেন। সেই দিনও নাকি নতুন ভাবে দেখেছিলাম, কিন্তু কেন আমার সাথে রাগ দেখায়? দেখাতেই পারে, আমার সময় আসবে। এসব মনে করছিল মেহের। তার মাঝে ফোনটা বেজে উঠল। ভাবনার জগৎ থেকে বের হলো সে। ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে ভেসে উঠছে রাতের নাম। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, মেহের, তুই চলে গেলি কেন? জানিস জেরি, কেকটাও কাটেনি। কি হয়েছে কিছু বললো না। আমি জানি না, ভাইয়ের সাথে কি জানি হয়েছে, বলতে পারবো না। আচ্ছা বাদ দে, কি করছিস? কিছু না, ঘুমাবো এখন। তুই কি করিস? বিয়ের প্ল্যান করছি। তা ভালো, দাওয়াত দিতে ভুলিস না কিন্তু। তোকে ছাড়া তো বিয়েটা অসম্পূর্ণ। থাপ্পড় চিনিস? না, কালকে কলেজে আসবি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কালকে কথা হবে। গুড নাইট। আরে টুট টুট টুট। কিছু না শুনে মেহের কল কেটে দেয়। বড্ড ক্লান্ত লাগছে, তাই সে আর কিছু না ভেবে পাড়ি জমালো ঘুমের আছে। ভাবনার অনেক সময় আছে। জেরি, কি হয়েছে কি বলতো? রোজ রোজ এত অভিনয় কেন করিস বলতো? চিল্লিয়ে কথাটা বলে দরজায় শব্দ করে যাচ্ছে জেসমিন। মাহির যাওয়ার পরে সবাইকে চলে যেতে বলে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে বসে আছে জেরি। জেসমিন অনেকক্ষণ যাবৎ ডেকে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এবার জেসমিন না পেরে রাজনকে ডাক দিয়ে বলে, আমি ঘরে গেলাম, তোমার মেয়েকে তুমি বোঝাও, আমি আর পারবো না। এই বলে সেখান থেকে চলে গেল জেসমিন। দরজার সামনে দাঁড়িয়ে রইল রাজন। সে জানে তার মেয়ে তার ডাকে সাড়া না দিয়ে পারবে না, তাই দরজায় কড়া নেড়ে বলে, মামুনি, এখনই দরজা খোলো, না হলে কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। ভেতর থেকে শব্দ আসলো, বাবা প্লিজ এখন যাও, একটু স্লিপ। রাজন আর কিচ্ছু বলল না, চলে গেলেন নিজের ঘরে। তবে সে ঠিকই বুঝতে পেরেছে আজকেও কিছু না কিছু নিয়ে মাহিরের সাথে ঝামেলা হয়েছে, তাই আর কোনো কথা বাড়ালো না সে। অপরদিকে জেরি কোনো একজনকে ফোনে বকাবকি করছে। তোমার জন্য আর কত অপমান সহ্য করবো বলো তো? আমার রোজ রোজ ভালো লাগছে না, প্লিজ। অপর পাশে কি বলল শোনা গেল না, তবে তার কথা শুনে জেরি বাঁকা হাসল। তার যা চাই তা খুব তাড়াতাড়ি পেতে চলেছে। কি হচ্ছেটা কি? এত সকাল সকাল ডাকছিস কেন? একটু ঘুমাতেও দিবি না নাকি? বিরক্তি নিয়ে উঠে বসলো মেহের, আর তার সামনে মাহির। এইটা নে, আর রেডি হয়ে আয় তাড়াতাড়ি। মেহেরকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল মাহির, এটা কি? বিয়ের শাড়ি। কি বিয়ে? কার বিয়ে? তোর। তোর মাথা ঠিক আছে তো? কি সব বলছিস ভাইয়া? এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে নিশ্চয় মজা করবো না মেহের। আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাইয়া। হুট করে কিসের বিয়ে? কার সাথে? কিছু না বলে এত কিছু? তাফলিনের সিদ্ধান্ত। ভাইয়া, ঢং বাদ দিয়ে রেডি হয়ে আয়, এখন পিছিয়ে যেতে পারবি না। মেহের নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু হুট করে আগে বললেও তো পারতি। এভাবে কিভাবে? ভালোই তো হলো, আগে আগে বিয়ে করে সংসার কর। ভাইয়া মাথা গরম করিস না। 30 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আয়। এই বলে মাহির ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে মেহের বলে, ছেলেটা এভাবে কিভাবে বিয়ে করতে বসলো? মাহির শান্তভাবে উত্তর দেয়, তোর সাথে সংসার করবে তাই। মেহের এবার রেগে গেল। নিজের রাগকে বন্ধ করে রেখে মাহিরের উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে, কিন্তু। মাহির বুঝতে পারলো মেহের কি বলতে চাইছে, তাই মেহেরকে থামিয়ে দিয়ে বলল, ওইসব নিয়ে তোকে ভাবতে হবে না। এই বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না মাহির। মেহেরও কিছু একটা ভেবে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রয়িং রুমে বসে আছে আশিয়ার শেখ,
মাহির আর কাজী। আশিয়ার শেখ ছেলের এমন কাজে অসন্তুষ্ট। হুট করে নেওয়া এমন সিদ্ধান্তে মোটেও খুশি নন তিনি। হ্যাঁ, ঠিক আছে যে এমনটা হওয়ারই কথা, তাই বলে হুট করে এমন বিয়ের ব্যবস্থা নেবে? এসব ভাবতে ভাবতে তরিমা বেগম মেহেরকে নিয়ে নিচে নামে। লাল রঙের বেনারসি শাড়ি আর হালকা সাজেই তাকে অপরূপ সুন্দর লাগছে। সবাই তাকিয়ে আছে তার দিকে। আশিয়ার শেখ মেহেরকে দেখে মুখে হাসি ফুটে উঠল। তার রাগটা যেন পানি হয়ে গেল। মেহেরকে কাজী সাহেবের সামনে বসিয়ে তার দিকে একটা কাগজ বাড়িয়ে দিলেন। মেহেরকে বললেন সাইন করতে, কিন্তু মেহের অবাক হয় যার সাথে তার বিয়ে তাকে না দেখতে পেয়ে। আজব তো, বিয়ে করতে রাজি হয়েছি ঠিক আছে, কিন্তু যার সাথে বিয়ে সে কোথায়? এটা কেমন বিয়ে? তারপর জরুরি কাজ থাকায় বেরিয়ে গেছে, তুই সই করে নে। কাগজের দিকে এক পলক তাকিয়ে মাথা উঁচু করলো মেহের। না চাইতেও কাউকে খুঁজছে সে, কিন্তু কাকে? হাত কাঁপছে তার। একটা মাত্র সাইন তাকে অন্য কারো করে দেবে। বুকের মাঝে ছিন ছিন ব্যথা অনুভব করে সে। কাগজে গোটা গোটা অক্ষরে তাফলিনের নাম লেখা। জীবনটা এমন না হলেও পারতো, শুধু এই মানুষটার জন্য আজকে আমাকে এইভাবে বিয়ে করতে হচ্ছে। এমন করার কারণটা কি? মনে মনে নিজেকে প্রশ্ন করল মেহের, তবে কোনো উত্তর খুঁজে পেল না। তরিমা বেগমের কথায় ধ্যান ভাঙে মেহেরের। তরিমা বেগম আজ মহা খুশি, তবে কেন তা মেহেরের জানা নেই। মাহির মেহেরকে সাইন করতে বললে এবার আর সে কিচ্ছু না ভেবে সাইন করে দেয়। বড্ড অসহায় লাগছে তার নিজেকে। বুকে ব্যথা অনুভব করছে সে। মনে হচ্ছে জীবন থেকে কিছু একটা হারিয়ে গেল, কিন্তু সত্যি বলতে তো হারিয়ে যায়নি। যোগ হয়েছে নতুন একটা মানুষ, নতুন একটা জীবন। ছোট্ট একটা সাইনে আজ সে অন্য কারো হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল মেহের। সবকিছু ঠিক করতে হবে। তাফলিন কোথায়? আচমকা কারো গলার আওয়াজ পেয়ে পেছনে ফেরে মাহির। আগের মতোই শান্তভাবে সোজা সুজি উত্তর দেয়, তুই তোর কাজ কর, এসে পড়বে। তোর উপর আমার ভরসা আছে, সবকিছু সুন্দরভাবে সামলে নিস। মেহের চোখের ইশারায় বলল। আর কিছু বলল না মাহির। চোখ দুটো বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ফেলল। তবে সব অজানার মাঝে সত্যিগুলো একটু বেশি যন্ত্রণাদায়ক। মেহের প্রস্থান করতে মাহির চোখ তুলে তাকালো। পকেট থেকে ফোনটা বের করে কল করলো কোনো একজনকে। অজানা ব্যক্তিটার পরিচয় না জানলেও শোনা গেল রাত বাসায় পৌঁছে গেছে। মাহির কিছু বলার আগেই অপর পাশ থেকে লাইন কেটে গেল। মাহিরের ঠোঁটে বাঁকা হাসি জানা দিচ্ছে নতুন কোনো প্রলয়ের। টেবিলে থাকা বাইকের চাবি নিয়ে চলে গেল নিচে। বাইকের শব্দে বোঝা গেল মাহির চলছে সে প্রলয়ের নিকট। দরজা বন্ধ। বালিশে মুখ গুজে অশ্রু বিসর্জন করছে মেহের। দরজায় কড়া নাড়ার শব্দে নিজেকে ঠিক করে এগিয়ে যায় সেদিকে। দরজা খুলতে মামুনিকে দেখতে পায় মেহের। মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, মামুনি তুমি ভিতরে এসো। তরিমা ভেতরে প্রবেশ করে মেহেরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, খুব রাগ হচ্ছে তাই না আমাদের উপর? তরিমা বেগমের চোখ চকচক করছে পানিতে। মেহের তরিমা বেগমের হাত নিজের হাতের ভাঁজে নিয়ে মুচকি হেসে বলল, মামুনি, এই মেহের কার উপর রাগ করে থাকতেই পারে না। প্রথমে একটু অভিমান হলো, এখন অনেক খুশি খুশি লাগছে। কেন জানো? এখন থেকে আমি বিবাহিত, ভাবতে নিজেকে গর্ভবতী লাগছে। থুকু, মানে গর্বিত লাগছে। মেহেরের বোকা বোকা কথাবার্তায় তরিমা বেগম হাসতে বাধ্য হয়। তরিমা বেগম মেহেরকে চেঞ্জ করে নিচে আসতে বলে তিনি নিচে চলে আসেন। মেহেরও বেশি কিছু না ভেবে ফ্রেশ হতে চলে গেল। এই মেয়েটাও না, কে বলবে মেয়েটা একটু আগেও কাঁদছিল। তার এই বাচ্চামা স্বভাবসুলভ আচরণের পুরো বাড়ি মেতে থাকে। তরিমা হক চলে যেতে মেহের হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারল। মনে মনে বলল, রাগ রাগ আমার কোনো কিছুতেই নেই, শুধু অভাবনীয় ব্যাপারগুলো আমি এত সহজে ছাড়বো না। এই মেহেরান, ফিহা, এহসান সব কিছুর হিসাব নেবে। আজকে এইভাবে বিয়ে করার শাস্তিও পেতে হবে আপনাকে, তাফলিন চৌধুরী। এলিজা কোথায়? তামিম, বল না এলিজা কোথায়? তামিম শুকনো ঠকিলে এদিক সেদিক তাকিয়ে ভয়ে ভয়ে জেহেরিয়াকে নিয়ে লাইব্রেরিতে প্রবেশ করল। তামিমের এরূপ আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পেল না জেহেরিয়া। সে আবার কিছু বলতে যাবে, তার আগেই তামিম বলে উঠল, জেহেরা এলিজা মারা গেছে। তামিমের মুখে এলিজার মৃত্যুর খবর শুনে জেহেরিয়া দুকদম পিছিয়ে গেল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না এলিজা যে তার আর নেই। জেহেরিয়া তাকিয়ে থাকতে পারছিল না। পরে যাওয়ার আগেই তামিম তাকে সামলে নেয়। জেহেরিয়া কান্নায় ভেঙে পড়ে। এলিজার মৃত্যুর জন্য দায়ী সে নিজেকে ভাবতে শুরু করেছে।
কান্না করার সাথে সাথে তার মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছে, আমার জন্য এলিজা মারা গেছে, আমার জন্য। তামিম জেহেরিয়াকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। জেহেরিয়াকে একটু শান্ত করিয়ে একটা চেয়ারে বসতে বলে নিজের ফোনটা বের করে তার সামনে তুলে ধরে। জেহেরিয়া এলিজার এমন অবস্থা দেখে চিৎকার করে তামিমের ফোনটা মাটিতে ফেলে দেয়। একটি মানুষ এতটা খারাপ হতে পারে? কেউ এভাবেও কাউকে মারতে পারে? জেহেরিয়া আর কিছু বলতে পারল না, সে জ্ঞান হারালো। এলিজা হলো জেহেরিয়ার বেস্ট ফ্রেন্ড, তবে তাদের সম্পর্কটা ছিল দু বোনের মতন। এলিজা খ্রিস্টান হওয়ার পরেও অল্প দিনই মিশে গিয়েছিল জেহেরিয়ার আর মেহেরের সাথে। জেহেরিয়ার জন্মদিনের দিন এলিজা আসতে পারেনি, শুধু বলেছিল সে একটু সমস্যায় আছে। তাই জেহেরিয়া রাগ করে কল কেটে দিয়েছিল, যার ফলে এলিজা পরদিন বিকেলে আসার সিদ্ধান্ত নেয়। আর আসার পথে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয় এলিজা, যার কারণে এলিজার মৃত্যুর কারণ সে নিজেকে ভাবছে। আর এই দুর্ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও তামিম তাকে দেখিয়েছে। একটা ছেলে এলিজার বাইক আটকে তাকে সেই মুহূর্তে গুলিবিদ্ধ করে মেরে ফেলেছে। শুধু গুলি নয়, এলিজার হাত দুটোকে চাকু দিয়ে কেটে রক্তাক্ত করেছে। সিসি ক্যামেরায় ছেলেটার আক্রমণ স্পষ্ট, তবে ছেলেটাকে চেনার উপায় নেই। তবে মৃতদেহের পাশে একটা চিরকুট ও রক্তিম জবা ফুল পেয়েছে পুলিশ। সেখানে রক্ত দিয়ে লেখা ছিল 23/2/2024। জেহেরিয়া উঠে দাঁড়ালো, উত্তেজিত কণ্ঠে তামিমকে উদ্দেশ্য করে বলল, এলিজাকে যে মেরেছে সে শাস্তি পাবে, যেভাবেই হোক জানতেই হবে কে এই ছেলেটি, আর কেনই বা মারলো এলিজাকে। জেরিয়া ভাবছে কি মানে এই চিরকুটের। তার পেছনে জেরিয়ার দিকে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার করুণ অবস্থা। তার মুখে আছে বিশ্বজয়ের হাসি। জেরিয়ার এরকম অবস্থা তাকে অনেক আনন্দ দিচ্ছে। জেরিয়া খান, খুব তাড়াতাড়ি আমাদের মুখোমুখি হতে হবে, তবে তা নিশ্চয়ই সুখকর হবে না। কালো হুডি পরা লোকটা তার স্থান ত্যাগ করলো, হয়তো নতুন কোনো জয়ের লক্ষ্যে। বিয়ে যেহেতু হয়েই গেছে, তবে বাসর করতে সমস্যা কোথায়? বিয়েটা যেভাবেই হোক না কেন, বিয়ে তো বিয়ে। নিজে নিজেই কথাগুলো আওড়ে গালে হাত দিয়ে বসে পড়ল মেহের। এ কেমন ঝামেলা! মাহির দরজার সামনে গিয়ে আবার ফিরে আসলো। মেহেরের সামনে গিয়ে মেহেরকে বলে, তুই কি আদৌ আমার বোন? এত অমিল কিভাবে থাকতে পারে? মেহের বিছানা থেকে দাঁড়িয়ে মাহিরের কাঁধে হাত রেখে বাঁকা হাসি দিয়ে বলল, আরে ব্রাদার, তুমিও না কিচ্ছু বোঝো না। বুঝবেই কি করে? যেখানে জেরির ভালোবাসা তোমাকে স্পর্শ করতে পারেনি, সেখানে আমারটা বুঝবে কিভাবে? তাফরিন ভাইকে ভাই না স্বামী, ওনাকে ভয় পেতাম, কারণ তখন সে আমার কেউ ছিল না। কিন্তু এখন সে আমার একমাত্র স্বামী। এখন তো ভালোবাসা দরকার। বলে আবার বিছানায় গিয়ে বসে পড়ে মেহের। মাহিরের মুখে ভঙ্গিমা আগের মতোই রয়েছে, একদম শান্ত। মেহের বোকা বোকা হাসি দিয়ে বলল, ও হে দেবরজি, দয়া করিয়া আমার প্রিয় বন্ধুকে গিয়া বলেন তাহার একমাত্র পেতনি তাহার জন্য অপেক্ষা করিতেছে। পরবর্তী পদক্ষেপের জন্য শুভকামনা। শান্ত চেহারায় বাঁকা হেসে চলে গেল মাহির। মেহের নিজেই নিজেকে বলতে লাগলো, পদক্ষেপ, শুভকামনা। শুভ কাজে শুভকামনা। ঠিক আছে সব। হ্যাঁ, কিন্তু আমরা কোনো ঝামেলাই পড়বো না তো? সেই সব তোমাকে ভাবতে হবে না, টাকা পৌঁছে গেছে, এবার বিদায় হতে পারো। স্যার, একটা প্রশ্ন ছিল, না মানে এলিজাকে মেরে আপনার কি লাভ? টাকা পেয়েছো, ওই অনুযায়ী কাজ করো, বেশি কিছু জানতে চেও না। তবে হ্যাঁ, এলিজাকে আমি মারিনি। তাহলে আপনি জেরির কাছে সব বলতে পাঠালেন কেন? মরতে চাও বালক? শান্ত কণ্ঠস্বরে বলা কথাটা শুনে ভরকে যায় তামিম। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, স্যার রাগ করছেন কেন? টাকা পেলে যা খুশি করতে পারে, আবার কাজে লাগে বলবেন? কোন রকম প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে। কল কেটে ফোনটা পকেটে রেখে আকাশের দিকে তাকালো মাস্ক পরিহিত নীল চোখের অধিকারী এক মানব। তার নীল নয়নের রেশ ধরে নাম দেওয়া যায় নীলাভ্র। নীলাভ্র মানবটা আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ওহে মানব, তোমার সাহস ভারী। আমার প্রেয়সীকে আপন করার দুঃসাহস দেখিয়েছিলে অনেক আগেই, এবার কি করবে? আচ্ছা, আমার প্রেয়সীর দিকে নজর দেওয়ার শাস্তি আমি তোমাকে কিভাবে দেই? তোমাকে তো এত সহজে ছাড় দিব না মানব। আমার প্রেয়সী তোমাকে তিলে তিলে শেষ করবে। কেন এসব করেছে সেটা পুলিশ তদন্ত করে জানতে পারবে, তুই এসব নিয়ে ভাবিস না। কিন্তু আমি সত্যিই মানতে পারছি না। আচ্ছা, মেহেরকে জানিয়েছিস?
না, তবে সকালে কথা হয়েছিল, মেহেরের নাকি বিয়ে হয়ে গেছে হুট করেই। কি কি বলছিস? কার সাথে? তাফলিন চৌধুরী, ওই তো ওর কাজ। কথাটা শুনে উঠে দাঁড়ালো জেরি। তা দেখে তামিম বলল, কি হয়েছে? জেরি কথা ঘুরিয়ে বলল, অবাক হলাম ওর বিয়ের কথা শুনে। তাই আর কি, আমি বাসায় যাচ্ছি। এ বলে চলে যেতে নেয় জেরি। তামিম থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে চল, আমি বাসায় পৌঁছে দিচ্ছি। না না মানে আমি একাই যেতে পারবো, তোর কষ্ট করতে হবে না। যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জেরি চলে যেতে তামিম কোনো একজনকে কল করে। স্যার, কাজ হয়ে গেছে। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। স্যার, জেরি তো ওর বাসার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে দাও, মহাবিশ্ব বড়ই রহস্যময়ী। মানে? বললাম না, রহস্য। কলটা কেটে দিল অপর প্রান্তে থাকা সে রহস্যময় নীলাভ্র মানবটি। কি রহস্য? কে এই নীলাভ্র মানব? কেন সে মেতেছে মরণ খেলায়? কে বা তার প্রতিপক্ষ? তাফলিন চৌধুরী, বলো আমাকে, কেন করলে এমনটা? হঠাৎ নারী কণ্ঠ কানে আসতে মাথা তুলে তাকায় তাফলিন। সামনে থাকা মানবীকে দেখে আপনা আপনি বিরক্ত ফুটে ওঠে মুখোদয়। বিরক্তি নিয়ে সামনে থাকা মানবীকে প্রশ্ন করল, কি চাই এখানে? একজন হবু মন্ত্রীর কাছে আসতে হলে অনুমতি নিতে হয়, তাকে তোমার জানা নেই? এবার সামনে থাকা মানবী আরো রেগে গেল। বাজখাই গলায় বলল, কি ভাবেন নিজেকে তাফলিন চৌধুরী? এই জেহেরিয়া খান কি করতে পারে আপনার ধারণাও নেই। আপনাকে ভালোবাসি বলি আপনার কথা মতো সব করেছি, আর এখন আপনি মেহেরকে বিয়ে করেছেন। এই সবের মানে কি? তাফলিন বাঁকা হেসে জেহেরিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। অগ্নিমূর্তির সামনে আসা চুলগুলো পরম আবেশে কানের কাছে গুজে দিল তাফলিন। জেহেরিয়া কিছু বুঝতে পারছিল না। তাফলিন হুট করে তার গাল চেপে ধরে বলে, এই তাফলিন চৌধুরী কি করবে, কেন করবে, তার কৈফিয়ত কি তোকে দেবে? 2 টাকার মেয়ে আমার উপর গলা ছাড়ছিস? তাফলিনের এমন কথায় জেহেরিয়া নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, একদম বাজে কথা বলবে না। আমি 2 টাকার মেয়ে? কেন তাফলিন, কেন কেন এমন করলে? তুমি না আমাকে ভালোবাসতে? তুমি না আমাকে বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলে মেহের কোথা থেকে এলো বলো তাফলিন, বলো। রাগে কষ্টে জেহেরিয়ার মুখ লাল বর্ণ ধারণ করেছে। যে মেয়ে বলতে না বলতে এক ছেলেকে চুমু খেতে পারে, সে 2 টাকার মেয়ে ছাড়া আর কি? তাফলিন, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি? তোমার কথা মতো আমি মাহিরের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করেছি। 2 বছর ধরে আমি তোমার কথা মতো মাহিরকে সহ্য করতে না পারার পরেও এত পাগলামি নাটক করেছি। তোমাকে কখনোই জিজ্ঞেস করিনি কেন এই নাটক, শুধু তোমার জন্য। আর আজকে তুমি। Get out from here right now. জেহেরিয়া টেবিলে থাকা কাঁচের ফুলদানিটা ছুঁড়ে মারে মেঝেতে। এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়েছে। তাফলিন চৌধুরী, তুমি আমাকে চেনো না, সব ধ্বংস করিয়ে ফেলবো, সব। মেহেরকে আমি সব বলে দেব, সব। তাফলিন বাঁকা হাসে। তার মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। দীর্ঘ একটা প্রশ্বাস নিয়ে জেহেরিয়ার দিকে তাকালো তাফলিন। তাফলিনের এই শান্ত চাহনিতে জেহেরিয়া ভরকে যায়। এই চাহনির মানে সে জানে, ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিচ্ছে। জেহেরিয়া তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে, কিন্তু তাফলিনের শেষ কথাটা তাকে স্বাভাবিক থাকতে দেয়নি। বারবার কানে পাচ্ছে তার। তৈরি থাকো জেহেরিয়া পাখি। আর এক মুহূর্তেও দাঁড়ায় না জেহেরিয়া। কেউ না জানুক, জেহেরিয়া জানে তাফলিন কতটা ভয়ঙ্কর। জেহেরিয়া তখনই চলে যায়। জেহেরিয়াকে এভাবে দৌড়ে পালাতে দেখে মুখে হাসি ফুটে উঠল তাফলিনের। শীষ বাজাতে বাজাতে নিজের চেয়ারে গিয়ে বসল তাফলিন। তার সব ক্ষমতা চাই, সব। খুব শিগগিরই রাজনৈতিক ক্ষমতা তার দখলে আসবে, খুব শিগগির। কিছুক্ষণ আগে বাড়িতে এসেছে তাফলিন। নিজ কক্ষে প্রবেশ করতে দেখে তার বিছানায় বউ সেজে বসে আছে মেহের। তাফলিনের ঠোঁটে পূর্ণতার হাসি। সে মেহেরের কাছে গিয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলল, আমি জানি বিয়েটা হুট করে হয়েছে, হয়তো তুইও মেনে নিতে পারছিস না, তবে মেনে নিতেই হবে। আজ থেকে আমি তোর স্বামী আর তুই আমার বউ। আমি তোকে 2 মাস সময় দিলাম, নিজেকে মানিয়ে নে এবং প্রস্তুত কর। যদি এই কদিনে নিজেকে স্বাভাবিক করতে না পারিস তাহলে আর কিচ্ছু করার নেই। তাফলিন চৌধুরী নিজের অধিকার বলছে নিতে পারে, সেটা হোক জোরপূর্বক বা তোর নিজ ইচ্ছায়। মেহের তাকায় তাফলিনের দিকে। মেহেরের মুখে রহস্যময় এক হাসি। সেও তাফলিনের কথাগুলো মন দিয়ে শুনছে। আপনি খুব খারাপ। মানে? মেহের চোখ উল্টিয়ে তাকায় তাফলিনের দিকে।
মিনমিন করে বলে, অসভ্য লোক। তাফলিনের কানে যায় কথাটা। সে ঠোঁট বাঁকিয়ে হাসে। মেহেরের মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে বলে, অসভ্যতার দেখলে কি, দেখাবো নাকি? মেহের রাগে দৃষ্টিতে তাকিয়ে ধাক্কা দেয় তাফলিনকে। তাফলিন সরে দাঁড়ায়। মেহের তাফলিনের কলার ধরে রাগী স্বরে বলে, একদম বাজে বকবেন না। এমন কেন আপনি? রাগ দেখানোটা আপনার ভালোবাসা? এই একটা বছর আমার উপর রাগ জেদ দেখানো এটি ভালোবাসা? কোনোদিন ভালো মতো কথা পর্যন্ত বলেননি। আজকে রং করে হুট করে বিয়ে করে নিলেন। আপনি একটা বাজে লোক। তাফলিন মেহেরের হাত ছাড়িয়ে নিয়ে মেহেরকে পেছনে নিয়ে শক্ত করে ধরে। কিছুক্ষণ চুপ থেকে বলে, ভালোবাসি? আমি তো আবার তোকে। এসব ফালতু চিন্তা মাথায় আনলে কি করে? আর হলো বিয়ের কথা, সে তো আমি তোকে উপকার করলাম। তোর যা ট্যাপ আমার কাছে চেহারা, এমনি তোকেও বিয়ে করতো না। তোর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমার মতো একটা সুন্দর ছেলে তোকে বিয়ে করে ধন্য করলো। মেহের রেগে যায়, প্রচন্ড পরিমাণে রেগে যায়। মনে মনে কয়েকটা গালি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয় তাফলিনের কাছ থেকে। মনে মনে বলে, এই বজ্জাত খবিশ বেটা সব সময় উল্টাপাল্টা কথা বলে। একে তো অন্য ছেলের সাথে দেখতে পারে না, এখন আসছে বলতে আমাকে দয়া করতে এসেছে। মেহের মুখ ভেঙচে বলে, আসছে আমার সুদর্শন পুরুষ। আপনার থেকে ঢের ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরেছে, আসছে আমাকে ট্যাপা বলতে। আপনি টেপা, আপনার বউ টেপা, আপনার 14 গোষ্ঠী টেপা, টেপার বংশধর। তাফলিন হাসে। রাগের মাথায় কি বলছে সে? হুঁশ কি আছে তার? আমার বউটাকে আমি যদি ট্যাপার বংশধর হয়ে থাকে, তাহলে তোর ছেলে মেয়েও তো ট্যাপই হবে নাকি? মেহের বুঝতে পারে রাগে ভুলভাল বলছে, তাই বলে এভাবে বলতে হয়? অসভ্য লোক। ঘর থেকে বের হয় এখন। তাফলিনের কথায় ধ্যান ভাঙে মেহেরের। চোখ পাকিয়ে বলে, সো আপনি না বললেও যাব। আপনার মতো খবিশ লোকের ঘরে থাকতে এই মেহেরানের বয়েই গেছে। এই বলে মেহের দৌড় লাগায়। তাফলিন সেদিকে তাকিয়ে মুচকি হাসে। কি বলল মেয়েটা? খবিশ লোক? খুব শিগগিরই তোকে আমার কাছে বন্দী হতে হবে। আমার সোনার খাঁচা, সোনার ময়না, আমার পাখি। নিজ মনে বুলি আওড়ে চলেছে তাফলিন। কবে দেখা হবে প্রিয়সী? বড্ড মনে পড়ছে তোমাকে। চলে আসবো নাকি তোমার কাছে? অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে কথাগুলো বলছে নীলাভ্র মানবটি। তার পেছনে দাঁড়িয়ে আছে কালো উড়ি পড়া ছেলে। সে নীলাভ্র মানবের কাঁধে হাত রেখে বলে, যে রক্তরঞ্জন খেলায় নেমেছি সেখানে বিসর্জনের প্রস্তুতিও রাখতে হবে, হয়তো নিজেদের জীবন বা ভালোবাসা। নীলাভ্র মানবটি চোখ বন্ধ করে ফেলে। এই নিয়ে সে কিচ্ছু ভাবতে চায় না। সকাল থেকে হইচই লেগে আছে বাড়িতে। মন্ত্রী পরিষদ থেকে ডাক পড়েছে তরিমা হকের। দীর্ঘ সময় ধরে মন্ত্রিত্বের চেয়ার দখল করে রেখেছেন তরিমা হক। চতুর্থবারের মতন তার একমাত্র ছেলেকে ভোটে দাঁড়া করানোর সিদ্ধান্ত নিয়েছেন তরিমা হক। তার বিশ্বাস আছে তাফলিনের উপর। বিদেশ থেকে পড়াশোনা শেষ করেছে সে। তবে যত যাই হোক, এবারও তার ক্ষমতায় আসতেই হবে। এই রাজনীতির ময়দানে যে একবার নামে, সে এই ক্ষমতার সিংহাসনের জন্য সব করতে পারে। তরিমা হক রাজনীতিতে যুক্ত হয় তার স্বামীর কারণে। তার প্রথম স্বামী আবেদ রাইহান চৌধুরী ছিলেন একজন রাজনীতিবিদ। তাদের দুজনের সন্তান হল তাফলিন চৌধুরী। প্রায় 23 বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। তাফলিন তখন 3 বছরের শিশু। তাফলিনের জন্য কেক নিয়ে ফেরার পথেই দুর্ঘটনার সম্মুখীন হন আবেদ রাইহান চৌধুরী। তার মৃত্যুর পর তার জায়গা বহাল রাখার জন্যই ময়দানে পা রাখেন তরিমা হক। বেশ কিছু বছর পর আশিয়ান শেখের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তরিমা হক। আশিয়ান শেখ এবং তরিমা হকের একমাত্র সন্তান রুবাইসা শেখ। বর্তমানে সে জাপান আছে পড়াশোনা করার জন্য। কিছুদিন বাদে সে দেশে ফিরবে। বাড়ির ছোট সদস্য হওয়ায় সবার চোখের মনি রুবাইসা। তবে সবার মতো মাহির আর মেহেরের আপনজন বলতে কেউ নেই, শুধুমাত্র তরিমা হক ছাড়া। তরিমা বেগমের একমাত্র বড় বোন ছিল মহিমা হক। জাপান থেকে মহিমা হক ও তার স্বামী ফাহিম এহসান বাংলাদেশে বেড়াতে আসেন তার বোন অর্থাৎ তরিমা হকের বাড়িতে। তারা বাংলাদেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভাগ্য হয়তো তা চায়নি। বাংলাদেশে আসার মাস 2 পর হুট করে মহিমা হক ব্রেইন স্ট্রোকেই মারা যান। তার মাস 2 পরে কোনো এক ঝড়ের কবলে পড়ে মেহের আর মাহিরের জীবন। তাদের বাবা ফাহিম এহসানকে হত্যা করা হয়। তবে এই খুনের রহস্য আজ পর্যন্ত সমাধান করতে পারেনি পুলিশ। মাত্র 2 মাসের ব্যবধানে জীবনটা এলোমেলো হয়ে যায় তাদের 2 ভাই বোনের। তবে পৈতৃক সূত্রে ফাহিম এহসানের ব্যাপক সম্পত্তির অধিকারী মেহের এবং মাহির। এত কিছুর পর মাহির জাদাফ এহসান ও
মেহেরান ফিহা এহসানের সম্পূর্ণ দায়িত্ব নেন তরিমা হক। নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছেন, তার দায়িত্ব পালন করেছেন একজন মায়ের মতো। তবে কোথাও একটা খুঁতি তো রয়েই গেছে। মামনি, ও মামনি, কোথায় তুমি? আজব তো, বাসার মানুষজন কোথায় গেল সব? উচ্চ শব্দে ডেকেও সারা শব্দ পেল না মিহির। বাসায় একটা মানুষও নেই। কোথায় গেছে বলে যায়নি, বলবে বা কি করে? ঘুম থেকে উঠেছে দুপুর 12টার পর, এখন প্রায় 1টা বাজে। আর কোনো শব্দ না করে রান্নাঘরের দিকে পা বাড়ালো মেহের। তবে সেখানে গিয়ে সে হতাশ হলো রুটি আর সবজির তরকারি দেখে। বড্ড খিদে পেয়েছে তার। তবে তার অপছন্দের খাবারগুলো দেখে মেজাজটা আপনা আপনি খারাপ হয়ে গেল। খাবার না খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো। কোনো উপায় না পেয়ে ভাবলো অনলাইনে খাবার অর্ডার করবে। যেমন ভাবা তেমন কাজ। ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে খাবার সিলেক্ট করছে মেহের। হঠাৎ সদর দরজা থেকে কারো পুরুষালী কণ্ঠস্বর শুনে সামনে তাকালো মেহের। সামনে থাকা পুরুষটাকে ভালো করে পর্যবেক্ষণ করতেই লাগলো মেহের। শুভ্র পাঞ্জাবির উপর কালো মুজিব কোট পরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। শুভ্র চেহারায় কড়া রোদের আলো প্রতিফলিত হচ্ছে তার মুখে। বাদামি বর্ণের আঁখি দুটো রোদ চশমা দ্বারা লুকায়িত, হাত দুটি পকেটে গুজে রাখা। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে মেহের শুধু মনে মনে একটা কথাই বলে, এই রূপ নিয়েই বুঝি মেয়েদের সামনে ঘোরাঘুরি করে? মেহেরকে এভাবে পর্যবেক্ষণ করতে দেখে তাফলিন ভেতরে প্রবেশ করে। চোখে থাকা চশমাটা খুলে ঠোঁট বাঁকিয়ে হেসে মেহেরকে বলে, আই নো আই এম হ্যান্ডসাম, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? মেহেরের ধ্যান ভাঙে। আমতা আমতা করে বলে, আমি কোথায় তাকিয়ে আছি? বয়ে গেছে আপনার দিকে তাকাতে। আমি তো শুধু দেখছিলাম যে যে আপনি হুট করে বঙ্গবন্ধুর বেশ কেন ধরলেন, এইটাই। ও তাই? আমি বঙ্গবন্ধুর বেশ ধরলে তুই তার বউয়ের বেশ ধর না করেছে গে? যাই হোক, বউ পাখি দয়া করে তৈরি হয়ে আসুন, আপনার হাতে 10 মিনিট সময়। টাইম স্টার্টস নাও। তাফলিনের মুখে নিজের এরূপ ডাক নামে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে মেহেরের। কতই না স্বপ্ন ছিল তার বর তাকে সুন্দর সুন্দর ডাক নাম দেবে। আজ সত্যি সত্যি এই মানুষটার এখন আর আগের ব্যক্তিত্ব কিছুতেই মেলাতে পারে না মেহের। এই রাগী লোকটা এতটা রোমান্টিক। কি বলে ডাকলো তাকে? বউ পাখি? ভাবতেই লজ্জামাখা হাসি ফুটে ওঠে মেহেরের মুখে। মেহেরকে এভাবে হাসতে দেখে তাফলিন ভ্রু জোড়া কুঁচকে নেয়। গভীর কণ্ঠে বলে, পাগল হয়ে গেছিস? এভাবে হাসছিস কেন? তোকে তৈরি হতে বলেছে। ইতিমধ্যে 1 মিনিট 27 সেকেন্ড অতিক্রম হয়ে গেছে। তাফলিনের কথায় মুখের হাসিটা আপনা আপনি বন্ধ হয়ে যায় মেহেরের। তৈরি হব কেন? কোথায় যাবো এই দুপুরবেলা? তাফলিন বিরক্তি নিয়ে উত্তর দেয়, সকালে তো কাজটাই, এখন দুপুর, তৈরি হয়ে আয়, খেতে যাব। মেহের অবাক হয়, সাথে উচ্ছ্বসিত হয়ে বলে, কোথায় খেতে যাব? তাফলিন এবার রেগে যায়। উচ্চস্বরে বলে ওঠে, এত প্রশ্ন কিসের? সাহসটা একটু বেশি বেড়ে গেছে। কোথায়? আগে তো ছিল না। তোর হাতে 7 মিনিট আছে। আমি গাড়িতে বসলাম, এর মধ্যে তৈরি হয়ে আয়, নাহলে আমি একা চলে যাব। মেহের তাফলিনের কথায় ভরকে যায়। হুটহাট রেগে যাওয়ার রোগ আছে নাকি এনার? বলেছিলাম যে এনার বইয়ের কপালে দুঃখ আছে। এ মা, এখন দেখি সেই কপাল পোড়া আমি। ভাবতে ভাবতে তৈরি হওয়ার দৌড়ে উপরে চলে যায় মেহের। যাই হোক, যাওয়াটা মিস দেওয়া যাবে না। এই মুহূর্তে সে ভয়ঙ্কর রকম ক্ষুধার্ত। আজকে দুপুরটা হবে তার প্রিয় কাচ্চি বিরিয়ানির সাথে। মেহেরের যাবার দিকে তাকিয়ে ফিচেল হাসি দিয়ে বাহিরে চলে যায় তাফলিন। আজকে তার বউ পাখি আর সে একান্ত সময় কাটাবে। এত ব্যস্ততার মাঝে মুহূর্তটাই অনেক দামি। জি স্যার, আমরা ফিরনাতে 5 তারফা হোটেল থেকে বলছি। বলুন আমরা কি করে সাহায্য করতে পারি? আপনাদের হোটেলের বেস্ট কাচ্চি বিরিয়ানিটা অর্ডার করছি, পেমেন্ট করে দিয়েছি। জি স্যার, আপনার নামটা ঠিকানাটা বলুন। আমার নামে নয়, অন্য একজনের জন্য। নাম প্রেয়সী আর ঠিকানা মেইল করে দিয়েছে। ঠিক আছে স্যার, 30 মিনিটের ভেতর আপনার খাবার এই ঠিকানায় পৌঁছে যাবে। না, এখন নয়, ঠিক 2:13 একটি দরজার সামনে থাকা চাই। 1 মিনিটও যেন এদিক সেদিকে না হয়। আমার প্রেয়সী আমার খিদে সহ্য করতে পারে না। ঠিক আছে স্যার, ধন্যবাদ। কলটা কেটে গাড়িতে গা এলিয়ে দিয়ে বসলো কালো মাস্ক পরিহিত নীলাভ মানব। চোখ দুটো বন্ধ করে ফিচেল হাসল সে। আপন মনে বলতে লাগলো, তোমাকে যখন পেয়েছি, তোমাকে আগলে রাখার দায়িত্বটাও আমার প্রেয়সী। আমার প্রেয়সী, কেন যে এই রক্ত খেলায় তুমি নামলে? বড্ড হয় প্রেয়সী, বড্ড। তবে তোমার উপর আমার ভরসা আছে আমার প্রেয়সী। খুব শীঘ্রই আসছে আমি। এই প্রণয়ের সময়টিকে
রক্তরঞ্জন করতে। আমার প্রেয়সী। কে আপনি? ছাড়ুন আমাকে। কেন এনেছেন আমাকে এখানে? হাত পা চোখ বাঁধা অবস্থায় অন্ধকার একটা পরিত্যক্ত গোডাউনে পড়ে আছে জেহেরিয়া। তাফলিনের অফিস থেকে ফেরার পথে কিছু লোক তাকে তুলে আনে এখানে। তার মনে ভয় বাসা বেঁধেছে। সে অনেক বড় ভুল করে ফেলেছে ওই তাফলিনকে বিশ্বাস করে। তাফলিনের কথা শুনে 24 ঘন্টা পর কারো অস্তিত্ব টের পেয়ে জেহেরিয়া চেঁচিয়ে উঠল। তার মনে হচ্ছে এটা তাফলিনের কাজ। সে তো কালকে বলল তার শিকার জেহেরিয়া। আচ্ছা, সত্যি কি তাফলিন আমাকে মেরে ফেলবে? কেন এত বড় ভুল করলাম আমি? এখন আমি কি করব? কি করে বাঁচাবো নিজেকে? তাফলিন আমাকে বাঁচতেই দেবে না। মনে মনে কথাগুলো ভাবতে জেহেরিয়ার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। তার ভয় হচ্ছে। অচেনা এক ব্যক্তির পায়ের শব্দ গাঢ় হচ্ছে। এগিয়ে যাচ্ছে জেহেরিয়ার দিকে। পায়ের আওয়াজ পেয়ে জেহেরিয়া আরো ভীত হয়। ওহো, খুব কষ্ট হচ্ছে তাই না? আপনার ভালোবাসার মানুষটি বুঝি আপনাকে ধোঁকা দিল, যার জন্য কত নাটক, কত অন্যায় করলেন। এখন সেই আপনাকে মেরে ফেলার জন্য উদ্গ্রীব হচ্ছে। উফ। অচেনা ব্যক্তির এমন কথায় বেশ বিরক্ত হলো জেহেরিয়া। তবুও সে বিরক্তি প্রকাশ করল না। তাকে বাঁচতে হবে, এখান থেকে বের হতে হবে যে করেই হোক। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে জেহেরিয়ার। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ। তাফলিন, তাফলিন কোথায়? আমি ওর সাথে কথা বলবো। আমি অনেক দূরে চলে যাব, কাউকে কিচ্ছু বলবো না। তাফলিনকে বলুন আমাকে ছেড়ে দিতে। জেহেরিয়ার ভয়ার্ত কণ্ঠস্বরে বেশ আনন্দ পেল অপর পাশে থাকা অচেনা ব্যক্তিটি। উচ্চস্বরে হেসে উঠল সে। তার হাসি শুনে জেহেরিয়া ভড়কে গেল। আপনি না বড্ড বোকা, জানেন তো জেহেরিয়া খান, বড্ড বেশি বোকা। আপনি যদি তাফলিন চৌধুরীর কাছে থাকতেন তবে এতক্ষণে আপনি এই দুনিয়া ত্যাগ করতেন। আমি বলেই এখনো বাঁচিয়ে রেখেছি, বুঝলেন? আমি তো আপনাকে এত সহজ মৃত্যু দিব না জেহেরিয়া খান। কে আপনি? শান্ত হন জেহেরিয়া খান। আমার আবার কোলাহল পছন্দ নয়। আমি শান্ত পরিবেশ পছন্দ করি। উফ, হু দ্য হেল আর ইউ? আমাকে একবার বের হতে দে। জেহেরিয়ার এমন কথায় অবশ্যই অপর প্রান্তের ব্যক্তিটার রাগে ফেটে পড়ার কথা। জেহেরিয়ার গালে দুটো থাপ্পড় মারার কথা। তবে তার কিছুই হলো না। অচেনা ব্যক্তিটা আগের ন্যায় শান্ত, চেহারায় কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। অচেনা ব্যক্তিটা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো, হাত দুটো পকেটে গুজে শান্ত কণ্ঠে বলল, জেহেরিয়া খান, আপনার পাপের শাস্তি তো আপনি অবশ্যই পাবেন, তবে তা নিশ্চয়ই খুব সুখকর হবে না। কঠিনতম শাস্তি হবে আপনার। আমি দিব। আপনার করা প্রত্যেকটি অন্যায়ের ফল আপনাকে এই জন্মেতেই পেতে হবে। প্রস্তুত থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এই বলে লোকটা কালো হুডির টুপিটা মাথায় চাপিয়ে চলে গেল। পেছন থেকে জেহেরিয়া কিছু হুমকি ও গালি নিক্ষেপ করলেও তা কর্ণপাত করল না অচেনা ব্যক্তিটি। যাওয়ার সময় কালো হুডি পরা ব্যক্তিটার সাথে থাকা একটা ছেলে কোন একজন মধ্যবয়স্ক লোককে বলে গেল, দিনে একবার খাবার দিবেন আর বেশি কথা বললে মুখে তালা মার দিবেন। মেয়েটা সুন্দর হলো, চরিত্র একদম আস্তাগফিরুল্লাহ। বুঝলেন কাকা? ছেলেটার এমন কথা শুনে মধ্যবয়স্ক লোকটা মুখ টিপে হাসে। ছেলেটাও গাল ভর্তি হাসি ফিরিয়ে দেয়, তবে বেশিক্ষণ থাকে না। কালো হুডি পরা ব্যক্তিটার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর পড়তে হাসি বন্ধ হয়ে যায় তার। কালো হুডি পরা লোকটা গাড়িতে গিয়ে বসে। তার পাশে ড্রাইভিং সিটে গিয়ে বসে সাথে থাকা ছেলেটা। গাড়িতে বসতে হুডি পরা লোকটা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, জেহেরিয়াকে তোমার কেমন লাগে? ছেলেটার এমন কথা শুনে চোখ পিট করে তাকায়। এ কেমন প্রশ্ন? বলো। ছেলেটা এবার জোরপূর্বক হেসে বলল, কেমন লাগবে স্যার? দেখতে সুন্দর, তবে। আর কিছু বলতে পারলো না ছেলেটা। হুডি পরা লোকটা তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার বেশি কথা বলার শাস্তি স্বরূপ তোমার হাতে জেহেরিয়াকে মারতে হবে। ছেলেটা ভড়কে যায়। না না স্যার, এসব আমার দ্বারা হবে না। আমি আর কথা বলবো না, তবু শাস্তি দিন না। হুডি পরা লোকটা হাসল। গাড়ি চালানোর ইশারা করতে ছেলেটা আর এক মুহূর্ত দেরি করল না। গাড়িতে বসে আছে মেহের। তার পাশে বসে ড্রাইভ করছে তার একমাত্র পতিদেব। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে মেহের। আর তাফলিন বাঁকা চোখে বারবার পরখ করছে তাকে। হালকা আকাশি রঙের একটা গাউন পরেছে মেহের, সাথে আকাশি রঙের ঝুমকো। কোমর পর্যন্ত চুলগুলোকে বেনুনি করে এক এক পাশে রাখা। মুখের সামনে ছোট ছোট চুলগুলো বাতাসে উঠছে। মেহেরের কথায় দৃষ্টি সরিয়ে ফেলে তাফলিন। আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন না? তাফলিন উত্তর দেয় না। সে যে কতটা ভালোবাসে তা কি বলে বোঝাতে পারবে? তার এই জঘন্য জীবনে একমাত্র দুর্বলতা মেহের।
এই মেহেরকে পাওয়ার জন্য সে কত পাপ করেছে তার কি হিসেব আছে? মেহের আবার জিজ্ঞেস করলো। তাফলিন ছোট্ট করে উত্তর দিল, না। মেহের এবার বিরক্ত হলো। ভালোবাসলে স্বীকার করতে কি সমস্যা এই খবিশ লোকটার? রাতের এই অবস্থা আপনি করেছেন তাই না? না করতে পারবেন না। এর আগেও তামিমকে মেরেছিলেন, তাও আমার সামনে। কেন এমন করেছেন? ঠিক আছে মানলাম আপনি আমাকে ভালোবাসেন না, তাহলে রাতকে কালকে মারলেন কেন? রাত আমার বন্ধু, তামিম আমার বন্ধু। কোন অপরাধে আপনি ওদের মেরেছেন? রাত হাসপাতালে ভর্তি, ছেলেটার কি দোষ ছিল? মেহেরের একসাথে এতগুলো প্রশ্ন থেমে যায় তাফলিন। গাড়ি থামিয়ে তাকায় মেহেরের দিকে। চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। মেহের কিছু বুঝে ওঠার আগেই তাফলিন মেহেরের গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খুব দরদ তাই না ওদের জন্য? কই, আমার জন্য তো কখনো দেখলাম না। এখন তো শুধু হাত পা ভেঙেছে, এখন মনে হচ্ছে নামের ভুল করেছে। মেহেরের শ্বাস আটকে যাচ্ছে। গলা থেকে তাফলিনের হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মেহেরের চোখে পানি দেখে গলা ছেড়ে দেয় তাফলিন। নিজের উপর রাগ হচ্ছে তার, অল্পতেই রেগে যাওয়াটা তার নিজেরই অপছন্দের। মেহেরের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মেহেরকে এভাবে দেখে তাফলিনের অস্থির হয়ে পড়ে। মেহেরকে ধরে উতলা হয়ে বলতে থাকে, মেহের, কষ্ট হচ্ছে তোর? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? সরি পাখি, আমার মাথা অল্পতেই গরম হয়ে যায়। তাও কেন রাগিয়ে দিস আমাকে? তাফলিনের কথায় যন্ত্রণাগুলো দ্বিগুণ বেড়ে গেল মেহেরের। এক ঝটকায় তাফলিনের হাত সরিয়ে দিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, রাগ রাগ রাগ, সব রাগ আপনার একার। আমার তো রাগ নেই, কষ্ট নেই, তাই না? রাগের মাথায় করা কোনো কাজই ভালো হয় না তাফলিন চৌধুরী। রাগের মাথায় কবে জানি আমাকে মেরে ফেলবেন। শেষের কথাটা ঠিক হজম করতে পারল না তাফলিন। মেহেরকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বসল। মেহের গালে হাত দিয়ে হাসতে লাগলো। তার খুব হাসি পাচ্ছে এখন। তাচ্ছিল্যময় হেসে আবার বলল, দেখলেন তো তাফলিন চৌধুরী, ভুল কোথায় বলেছি আমি? এইটুকু কথায় নিজের রাগ কন্ট্রোল করতে পারলেন না, গায়ে তুলে দিলেন। সবাই ভালো থাকুন।